আজকে আমি স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পত্র আলোচনা করব। আমরা জানি ডিগ্রি এখন ইন কোর্সে পদ্ধতিতে লেখাপড়া হয়, সেই হিসেবে প্রথম বর্ষের দুটি পত্র, দ্বিতীয় পত্রের আব্বাসীয় অধ্যায় আমি আজকে আলোচনা করব। আব্বাসী খিলাফত, আব্বাসী খিলাফত এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আব্বাসী খিলাফত শুরু হয় 750 সালে উমাইয়া খিলাফতের পতনের পর। এই খিলাফতের প্রথম খলিফা হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। তার মৃত্যু বরণ করার পূর্বে তিনি তার ভাই আবু জাফর আল-মনসুরকে উত্তরাধিকারী হিসেবে তিনি কি করেছিলেন, খলিফা মনোনীত করেছিলেন। তার মৃত্যুর পর তিনি খেলাফতে প্রতিষ্ঠিত। আমরা প্রথমে একটু আব্বাসী কারা এটা আমরা একটু পরিচয় জানব। ইনকোর্সের সিস্টেম অনুযায়ী এই আব্বাসী কারা এটা ক 1 নম্বরের প্রশ্ন, যেখানে 12টি প্রশ্ন থাকে, 10টি প্রশ্ন লিখতে হয়। তা আমরা সংক্ষেপে যদি বলি, মক্কার বিখ্যাত কুরাইশ বংশে হাশিমি গোত্রের সদস্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধরদেরকে বলা হয় আব্বাসী বলা হয়। কথাটা আবার নেই, মক্কার বিখ্যাত কুরাইশ বংশ হাশিমি গোত্রের সদস্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধরদেরকে কি বলা হয়? আব্বাসী বলা হয়। এটা হচ্ছে ইনকোর্সের 1 নম্বর প্রশ্নের উত্তর। আর যদি ইনকোর্সের খ বিভাগে 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আসে আব্বাসীয়দের পরিচয় দাও। তখন আমরা আরেকটু বাড়িয়ে বলতে হবে, আব্বাসীরা হচ্ছে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি শাখা থেকে উদ্ভূত। অর্থাৎ কুরাইশ বংশের 2টি শাখা, কুরাইশ বংশের বিখ্যাত হাশিমি শাখা থেকে এই আব্বাসী বংশের উৎপত্তি। মহানবী ইসলামের পিতৃব্য আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন আল হাশিমের নাম থেকে আব্বাসী নামের উৎপত্তি। আবার বলছি কথাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতৃব্য আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশিমের নাম থেকে আব্বাসী বংশের নামকরণ করা হয়েছে। আল আব্বাসের 4 পুত্র ছিল, আব্দুল্লাহ, ফজল, ওবাইদুল্লাহ এবং কাইসান। রেখে তিনি মৃত্যুবরণ করেন। 655 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। সিফিনের যুদ্ধে এরা হযরত আলীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উমাইয়াদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, যার কারণে মহানবী ইসলামের নিকটতম আত্মীয় হওয়ার কারণে তারা খেলাফতের, আব্বাসী খেলাফতের দাবিদার বলে তারা দাবি করেছেন। এবং তারা শেষ পর্যন্ত 750 সালে উমাইয়া খেলাফতের পতনের পর আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা করেন। এবং এই প্রতিষ্ঠানের দ্বিতীয় খলিফা হচ্ছে আবু জাফর আল-মনসুর। আবু জাফর আল-মনসুর আবুল আব্বাস আস-সাফা যখন মৃত্যুবরণ করেন
754 খ্রিস্টাব্দে, তখন তিনি মক্কায় অবস্থান গ্রহণ করেছিলেন। মক্কা থেকে তিনি দ্রুত গতিতে কুফায় আসেন এবং তিনি আল মনসুর বা বিজয়ী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। তিনি দীর্ঘ 22 বছর আব্বাসীয় শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং এই কারণে তাকে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়। 775 খ্রিস্টাব্দে তিনি মক্কার নিকটে একটা জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা সংক্ষেপে কথাটা আমার উমাইয়াদের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের সাথে আব্বাসীয় বাহিনী প্রতিনিধি আব্দুল্লাহ বিন আলীর সাথে ঐতিহাসিক দামের যুদ্ধে দ্বিতীয় মারওয়ান পরাজিত এবং নিহত হওয়ার মাধ্যমে উমাইয়া খেলাফতের পরিসমাপ্তি ঘটে এবং আব্বাসীয় খেলাফতের সূচনা হয়। আব্বাসীয় খেলাফতের সূচনার মধ্যে প্রথম খলিফা হচ্ছে আবু জাফর আবুল আব্বাস আস-সাফা এবং তার মৃত্যুর পর পূর্বে তিনি তার ভাই আবু জাফর আল মনসুরকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। তিনি 654 খ্রিস্টাব্দে যখন মৃত্যুবরণ করেন তখন তিনি মক্কায় অবস্থান করেছিলেন। আবু জাফর আল মনসুর মক্কা থেকে দ্রুতগতিতে কুফায় এসে তিনি আল মনসুর বা বিজয়ী উপাধি ধারণ করে সিংহাসন ধারণ করেন। তিনি দীর্ঘ 22 বছর সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করেন। এই জন্য তাকে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনি 775 খ্রিস্টাব্দে মক্কার নিকটবর্তী একটা স্থানে তিনি মৃত্যুবরণ করেন। এখন প্রকৃত প্রতিষ্ঠাতা শব্দটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা জানি ইতিহাস উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমির মুয়াবিয়া, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল মালিক। একইভাবে আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আব্বাস, যিনি প্রথম খলিফা। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর, যিনি আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। একইভাবে উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠাতা খলিফা হচ্ছে সাইদ ইবনে হুসাইন, যিনি ওবাইদুল্লাহ আল মাহাদি নাম ধারণ করে সিংহাসন আরোহণ করেছিলেন। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু তামিম মান, যিনি আল মুইজ উপাধি ধারণ করে সিংহাসন আরোহণ করেছিলেন। এইভাবে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠাতা খলিফা হচ্ছে আবুল আব্বাস আস-সাফা আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর। প্রিয় শিক্ষার্থী, তিনি এই 22 বছরের মধ্যে আব্বাসীয় খেলাফতকে সুদৃঢ় করেছিলেন। তিনি সিংহাসন আরোহণ করার পর কয়েকটি বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন, যেমন আব্দুল্লাহ বিন আলীর বিদ্রোহ। আমরা আগে আলোচনা করেছি ঐতিহাসিক জাবের যুদ্ধে উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের সাথে আব্বাসীয় সেনাপতি বা প্রতিনিধি ছিলেন আব্দুল্লাহ বিন আলী। তিনি উমাইয়াদের সাথে জাব নদীর তীরে ঐতিহাসিক জাবের যুদ্ধে তুমুল যুদ্ধ করে উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত নিহত করে আব্বাসীয়দেরকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তখন তিনি আবুল আব্বাস আস-সাফার সাথে খেলাফতের দাবি করেছিলেন। আবুল আব্বাস আস-সাফা বলেছিলেন তার পরবর্তীতে আব্দুল্লাহ বিন আলীকে কি করবেন, উত্তরাধিকারী মনোনীত করবেন। এই কথার উপর ভিত্তি করে আব্দুল্লাহ বিন আলী যখন আবুল আব্বাস আস-সাফা মৃত্যুবরণ করেন তখন তিনি খেলাফতের দাবি করেন এবং আবু জাফর আল মনসুরকে খলিফা হিসেবে অস্বীকৃতি দেন। এমন অবস্থায় আবু জাফর আল মনসুর আব্দুল্লাহ বিন আলীর বিরুদ্ধে আবু মুসলিম খুরাসানীকে প্রেরণ করেন। আবু মুসলিম খুরাসানীর সাথে ঐতিহাসিক নাসিবিনের যুদ্ধে আব্দুল্লাহ শোচনীয়ভাবে পরাজিত করেন। তিনি পলায়ন করে সুলাইমানের কাছে আশ্রয় গ্রহণ করেন। পরে তাকে বন্দী করে পানি ও লবণ মিশ্রিত দুর্গ বন্দী করে রাখা হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এইভাবে আব্দুল্লাহ বিন আলী
বিদ্রোহ আবু জাফর আবু মনসুর আবু মুসলিম খোরাসানির মাধ্যমে সম্পূর্ণরূপে দমন করেন এবং তাকে নিয়ন্ত্রণ করেন। আবু মুসলিম খোরাসানি, এখানে একটা কথা জেনে রাখা ভালো যে ইম্পোর্টের সিস্টেমের মধ্যে আবু মুসলিম খোরাসানি সম্পর্কে আলোচনা করা, এটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। তখন আমরা একটা তার সম্পর্কে একটু আলোচনা করতে হবে। আবু মুসলিম খোরাসানি ছিলেন আরব বংশোদ্ভূত ইরানের অধিবাসী। তিনি ইস্পাহানে তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন। তিনি অসাধারণ বাগ্মী ছিলেন, বক্তৃতার অধিকারী ছিলেন। আবু মুসলিম তখন মক্কায় আগমন করেন এবং এই সময় মক্কায় অবস্থানকালে আব্বাসিয়া আন্দোলনের পূর্বপুরুষ মুহাম্মদ বিন হানিফিয়ার সাথে তার পরিচয়। আবু মুসলিম খোরাসানির সাথে আব্বাসিয়া আন্দোলনের পূর্বপুরুষ যিনি মুহাম্মদ বিন হানিফিয়া, তার সাথে পরিচয় হয়। তখন মুহাম্মদ বিন হানিফিয়া আবু মুসলিম খোরাসানিকে আব্বাসিয়া আন্দোলনের প্রচারক বা দায়ী নিযুক্ত করার পর তিনি প্রথমে খোরাসান এলাকায় আবু মুসলিম খোরাসানি আব্বাসিয়া আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তার আবু মুসলিম খোরাসানি তার বক্তৃতায় বিভিন্ন দলে উপদলে বিভক্ত আলী বংশীয় ফাতিমীয় সম্প্রদায় বা ফাতিমীয় ভক্ত অনুরক্ত, সুন্নি, মাওয়ালি, খারেজি প্রভৃতি তার পতাকা দলে সমবেত হয় এবং এইভাবে তিনি বিভিন্ন মতাদর্শ বিশ্বাসী লোকদেরকে তার সমর্থনে আনার তিনি চেষ্টা করেন এবং তিনি সফল হন। প্রথমে তিনি খোরাসানে তার এই আন্দোলন শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেন আবু মুসলিম খোরাসানি, এবং ওখান থেকে তিনি আব্বাসীয়দের যোগ্য বলে উমাইয়াদের পতন এবং আব্বাসীয়দের উত্থান করাতে তিনি সক্ষম হয় এই খোরাসান থেকে। অর্থাৎ আবার আবু মুসলিম খোরাসানি বিভিন্ন মতাবলম্বীদেরকে তার বক্তৃতার মাধ্যমে, বিশেষ করে ফাতিমি, আলীবংশীয়, সুন্নি, মাওয়ালি, খারেজি সবাইকে একত্রিত করে খোরাসানের মধ্যে তিনি আব্বাসীয়দের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেন এবং এই খোরাসান থেকে আব্বাসী আন্দোলন জোরদার তিনি শুরু করেন। খোরাসান থেকে তিনি আব্বাসী আন্দোলন জোরদার শুরু করেন এবং ওখান থেকে তিনি উমাইয়াদের পতনের আওয়াজ তোলেন। এখন আমরা এই বিশাল ব্যক্তিত্বের ঊর্ধ্বে আবু মুসলিম খোরাসানি, যার মাধ্যমে আব্বাসীয় আন্দোলন সূচনা থেকে শুরু করে বিস্তার লাভ করেছিল, তার কিভাবে প্রথম, সেটা আমরা এখন আলোচনা করব। আবু মুসলিমের প্রথম, আমরা জানি যখন আব্দুল্লাহ বিন আলী অর্থাৎ আবুল আব্বাস আস-সাফা এবং আবু জাফর মনসুরের চাচা আব্দুল্লাহ বিন আলী যখন বিদ্রোহ ঘোষণা করে এবং আবু জাফর আল মনসুরকে খলিফা হিসেবে স্বীকৃতি দানে, তখন তার বিরুদ্ধে আবু মুসলিম খোরাসানিকে প্রেরণ করেছিলেন এবং আবু মুসলিম খোরাসানি নাসিরের যুদ্ধে আব্দুল্লাহ বিন আলীকে পরাজিত করে বিদ্রোহ দমন করেছিলেন। এরপর খলিফা তার প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে তাকে প্রথমে সিরিয়া এবং মিশরের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু আবু মুসলিম খোরাসানি চেয়েছিলেন তার নিজের দেশ খোরাসানে কি করার জন্য, শাসনকর্তা হওয়ার জন্য। আবু মুসলিম এই প্রত্যাখ্যান সিরিয়া এবং মিশরে তিনি যে শাসনকর্তা হিসেবে নিযুক্ত দান
করাকে তিনি অসম্মান মনে করেছিলেন এবং তিনি রাজি না হয়ে খোরাসানে তিনি চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় তার এই আচরণটা ছিল আবু মুসলিম খোরাসানি দাম্ভিকতাপূর্ণ এবং খলিফার প্রতি তার উক্তি ছিল অসম্মানজনক। কথাটা আবার বলি, সিরিয়া এবং মিশরে আবু মুসলিম খোরাসানিকে যে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন তিনি এটা দাম্ভিকতাপূর্ণ এবং খলিফার প্রতি অসম্মানজনক উক্তির মাধ্যমে সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং খোরাসানের দিকে তিনি নিজের দেশে তিনি চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় খলিফা আবু জাফর আল মনসুর তার প্রতিভাকে ঈর্ষান্বিত হয়ে অর্থাৎ খেলাফতের প্রতিদ্বন্দ্বী মনে করে আবু মুসলিম খোরাসানের মতো এক বিশাল ব্যক্তিত্বকে তিনি সুকৌশলে রাজ দরবারে নিয়ে আসে প্রথমে তাকে জিজ্ঞাসা করার একটা প্রশ্ন করেন যে নাসিবিনের যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের কথা তার কাছে জিজ্ঞাসা করেন এবং এই যুদ্ধে খলিফার বিশ্বস্ত একজন কর্মচারী ইবনি কাতিরের হত্যা সম্পর্ক আবু মুসলিম খোরাসানিকে জিজ্ঞাসা করা হয়। এই সময়ে রাজ দরবারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন দিক থেকে আবু মুসলিম খোরাসানিকে শিরচ্ছেদ করা হয়। এইভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবু মুসলিম খোরাসানি শিরচ্ছেদ সম্পন্ন হয়। এক বিশাল বীরত্বের অবসান ঘটে, যার মাধ্যমে আব্বাসীয় খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। তাকে এইভাবে নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। আবু মুসলিম খোরাসানির দেশ খোরাসানে এর ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। সানবাদের বিদ্রোহ দল মজুসি সম্প্রদায়ের নেতা সানবাদ আবু মুসলিম খোরাসানির নিহিত হওয়ার ঘটনাকে পারস্য এবং খোরাসানে ব্যাপক আন্দোলন শুরু করে এবং ব্যাপক আন্দোলন যখন শুরু হয় তখন খলিফা আবু জাফর আল মনসুর তার রাজকীয় বাহিনী প্রেরণ করেন সানবাদের বিরুদ্ধে। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সানবাদ সম্পূর্ণরূপে পরাজিত এবং নিহত হয়। শেষ পর্যন্ত খোরাসানে আবু জাফর আল মনসুর বিদ্রোহ দমন করতে সক্ষম হয় এবং সমস্ত খোরাসান তার আধিপত্য প্রতিষ্ঠিত। রাওয়ান্দিয়া সম্প্রদায়কে এখানে আমি একটু করে বলতে চাই, ইনপুটসের প্রশ্নের ধারণা অনুযায়ী এখানে আব্দুল্লাহ বিন আলী সম্পর্কে আলোচনা করো, 4 নম্বরে প্রশ্ন আসতে পারে। আবু মুসলিম খোরাসান সম্পর্কে আলোচনা করো, 5 নম্বর প্রশ্ন আসতে পারে। এবং রাওয়ান্দিয়া সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো, 4 নম্বর প্রশ্ন আসতে পারে। রাওয়ান্দিয়া সম্প্রদায় হচ্ছে পারসিক সম্প্রদায়, একটি উগ্রপন্থী পারসিক সম্প্রদায়। 758 খ্রিস্টাব্দে তারা খলিফা মনসুরকে আল্লাহর অবতার, কথাটা শব্দ আবার বলি, রাওয়ান্দিয়া সম্প্রদায়েরা পারস্য উগ্রবাদ সম্প্রদায়। তারা খলিফা আল মনসুরকে আল্লাহর অবতার বলে ঘোষণা করে। তারা উচ্চ শিক্ষিত ছিল না, তেমন জ্ঞানীগুলিও ছিল না। আল্লাহর অবতার শব্দের অর্থ হচ্ছে পানি এবং খাদ্য দেওয়ার মালিক। খলিফা আল মনসুর প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এই কাজটা, এই লক্ষ্যটা, এই উপাধিটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ খাওয়া এবং পানির মালিক দেওয়ার পান করার মালিক নয়। স্বাভাবিকভাবে রাওয়ান্দিয়া সম্প্রদায় তারা বুঝতে অক্ষম হয়। এক পর্যায়ে 200 জন রাওয়ান্দিয়াকে তিনি প্রথমে বন্দী করেন। পরে কিছুদিন পর 600 রাওয়ান্দিয়া সম্প্রদায় আবার খলিফার দরবারে দর্শন প্রাপ্তি হয়ে তার উপর আক্রমণ করেন। মনসুর অল্পের জন্য এই আক্রমণ থেকে বেঁচে যান এবং তাদেরকে আব্বাসীয় সম্প্রদায়ের রাজধানী থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করেন এবং
এইভাবে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহকে তিনি কি করেছিলেন? দমন করেছিলেন। সংক্ষেপে যদি আবার বলতে চাই রাওয়ান্দিয়া সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা, রাওয়ান্দিয়া সম্প্রদায় হচ্ছে পারসিক উগ্রবাদী একটি সম্প্রদায়। তারা তেমন শিক্ষা দীক্ষায় অগ্রগতি তাদের মধ্যে ছিল না। তারা খলিফা মনসুরকে আল্লাহর অবতার বলে ঘোষণা করেন। আল্লাহর অবতার শব্দের অর্থ এখানে উল্লেখ করা হয়েছে পানি এবং খাদ্য দেওয়ার মালিক। খলিফা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই উপাধিটা একমাত্র আল্লাহ। তারা কিন্তু বুঝতে সক্ষম হয়নি। পরে তাদের 200 জনকে বন্দী করেছিলেন। এক পর্যায়ে কিছুদিন পর 600 জন আবার খলিফার দর্শন প্রার্থী হয়ে খলিফার উপর আক্রমণ করেন। খলিফা অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং তাদেরকে বন্দী করে বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে কি করেছিলেন? বহিষ্কার করেছিলেন। আলী সম্প্রদায়ের বিদ্রোহ আমরা জানি উমাইয়াদের প্রথম এবং আব্বাসীয়দের খেলাফতে অধিষ্ঠিত হওয়ার সময় আলী সম্প্রদায় অর্থাৎ হযরত আলী এবং মা ফাতেমার বংশধরেরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। এক পর্যায়ে আল মনসুর যখন ক্ষমতা গ্রহণ করে তখন ইমাম হুসেনের প্রপুত্র মুহাম্মদ এবং তার ভাই ইব্রাহিমের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে শঙ্কিত হয়ে পড়ে। উল্লেখ করার প্রয়োজন মা ফাতেমা এবং আলীর বংশধর হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্য ছিল এবং সাধারণ মানুষ মনে করত খলিফার একমাত্র যোগ্য প্রতিনিধি হযরত আলী প্রপুত্র মুহাম্মদ। এই জন্য আলী সম্প্রদায় মুহাম্মদ এবং ইব্রাহিমের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? রাষ্ট্রবিরোধী কার্যকলাপে শঙ্কিত হয়ে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ ঘোষণা করে তিনি মুহাম্মদ এবং ইব্রাহিমকে পরাজিত এবং নিহত করার মাধ্যমে তিনি আলী সম্প্রদায়ে সম্পূর্ণরূপে কি করেছিলেন? তাদের বিদ্রোহকে নিয়ন্ত্রণ করতে তিনি কি হয়েছিলেন? সক্ষম হয়েছিলেন। এইভাবে আলী সম্প্রদায়ের তিনি অস্তিত্বকে আব্বাসীয় সম্প্রদায় থেকে আব্বাসীয় সাম্রাজ্যে একেবারে মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের অবমান আমরা জানি 4 মুজাহাব পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। তোর মধ্যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অন্যতম। ইমাম আবু হানিফা রাষ্ট্রীয় স্বার্থে তিনি ইমাম আবু হানিফাকে কারারুদ্ধ করেছিলেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তিনি কি করেছিলেন? ব্যত্রাঘাত করেছিলেন। এইভাবে রাষ্ট্রীয় স্বার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে তিনি দ্বিধাবোধ করেননি। এখন আমরা আলাপ করব বাগদাদ নগরী প্রতিষ্ঠা। আগে বলেছি ইনপুটসের মধ্যে এটাও আসতে পারে বাগদাদ নগরী প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আব্বাসীয় খলিফা প্রথম খলিফা ছিল আবুল আব্বাস আশ-শাফা। তিনি তার রাজধানী ছিল হাশিমিয়ায়। আবু জাফর আল-মনসুর ক্ষমতা গ্রহণ করার পর তিনি রাজধানীর মধ্যস্থানে একটি রাজধানী প্রতিষ্ঠা করার জন্য সাম্রাজ্যের মধ্যস্থানে একটি রাজধানী প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এই লক্ষ্যে তিনি হাশিমিয়া থেকে বাগদাদে রাজধানী কি করেছিলেন? স্থানান্তর করেছিলেন। স্থানান্তর করে তিনি তার নাম দিয়েছিলেন দারুস সালাম অর্থাৎ শান্তি দারুস সালাম। এইভাবে এর আরেকটা নাম ছিল আল মনসুরিয়া অর্থাৎ তার নাম অনুসারে দারুস সালামের অপর নাম ছিল আল মনসুরিয়া অর্থাৎ বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে তিনি নাম দারুস সালাম দিয়েছিলেন। তার নিজের নাম অনুসারে তিনি আল মনসুরিয়া নামও দিয়েছিলেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্ন দেশ থেকে সিরিয়া, মেসোপটেমিয়া প্রভৃতি অঞ্চল থেকে স্থপতি, কারিগর, বহু শ্রমিক তিনি সংগ্রহ করে 762 খ্রিস্টাব্দ থেকে 766 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পরিশ্রম করে প্রায় 50 লক্ষ টাকা 50 লক্ষ দিরহাম দিয়ে তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন। বাগদাদ নগরী
সাম্রাজ্যের মধ্যস্থলে অবস্থিত ছিল এবং টাইগ্রিস নদীর তীরে অবস্থিত হওয়ায় সামরিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে এই গুরুত্ব ছিল অপরিসীম। স্বাভাবিকভাবে এই যে বাগদাদ নগরী একটা আব্বাসীয় সাম্রাজ্যের জন্য একটা বিশাল একটা রাজধানীতে তিনি কি করেছিলেন, পরিণত করেছিলেন, যেটাকে তিনি বিভিন্ন বিদ্রোহ, ব্যবসা বাণিজ্য, জ্ঞানের জন্মতে পরিণত হয়েছিলেন বাগদাদ নগরী। যার কারণে বহু জ্ঞানী উনি খলিফা আল মনসুরের দরবারে আগমন করেন এবং তিনি একবিংশের পৃষ্ঠপোষকতায় জ্ঞানের সর্বোচ্চ শিখরে তিনি আরোহণ করতে সক্ষম হয়েছিলেন। আব্বাসীয় সাম্রাজ্যের সময় জ্ঞান গুণে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ শুরু করেছিলেন খলিফা আবু জাফর আল মনসুর। খলিফা আবু জাফর আল মনসুরের শাসন ব্যবস্থাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে তিনি প্রতিরক্ষা ব্যবস্থা। তৎকালীন যুগে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন। সৈনিকদের উপযুক্ত বেতন ভাতার মাধ্যমে তিনি তাদেরকে সুসজ্জিত এবং সুসজ্জিত করে প্রশিক্ষণ দিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনীতে তিনি পরিণত করতে সক্ষম হয়েছিল। দুর্নীতি দমন পদক্ষেপ। আমরা জানি প্রত্যেক সাম্রাজ্যে প্রত্যেক শাসকের অন্যতম একটা গুণ হচ্ছে দুর্নীতি দমন। খলিফা আবু জাফর আল মনসুরেরও অন্যতম একটা পদক্ষেপ ছিল দুর্নীতি দমন পদক্ষেপ। প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের দুর্নীতি দমন করার জন্য সাম্রাজ্যের সর্বত্রে তিনি গোয়েন্দা বাহিনী নিয়োগ করেছিলেন। গোয়েন্দা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে তিনি দুর্নীতি দমন ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনের মধ্যে তিনি স্বচ্ছতা আনার চেষ্টা করেছিলেন। পারসিক প্রভাব। আমরা বাগদাদ নগরী যেহেতু পারস্যের নিকটে ছিল, যার কারণে বাগদাদের প্রাচীন পারস্য সাম্রাজ্যের সংলগ্ন হওয়ায় খলিফা আল মনসুরের শাসন ব্যবস্থা পুনর্বিন্যাসে পারসিকদের প্রভাব অনেকাংশে ছিল, বিদ্যমান ছিল এবং তার উজির ইয়াহিয়া বারমান, খালিদ বারমান তারা পারসিক ছিল। তাদের প্রভাবে তার প্রশাসনের মধ্যে পারস্যের প্রভাব বিদ্যমান ছিল এবং শাসন কাঠামোর মধ্যে পারস্যের প্রভাবটা প্রতিফলিত হয়েছিল। শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। আমরা যারা ইতিহাসের ছাত্র আমরা বলতে পারি যোগ্য শাসন ব্যবস্থায় অন্যতম দিক হচ্ছে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বিভিন্ন প্রদেশে সাম্রাজ্যকে বিভক্ত করেছিলেন। প্রত্যেক প্রদেশে তিনি বিভিন্ন প্রশাসক নিযুক্ত করেছিলেন এবং এই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে প্রশাসনের সুফল জনগণের ভারতে তিনি পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। বিচার ব্যবস্থা। আমরা জানি প্রত্যেকটা সাম্রাজ্যের একটা অন্যতম ব্যবস্থা হচ্ছে বিচার ব্যবস্থা। মোহাম্মদ বিন আব্দুর রহমান 20 বছর যাবত খলিফা আবু জাফর আল মনসুরের শাসন ব্যবস্থায় তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি যখন বিচার কার্য সম্পন্ন করতেন, খলিফা আবু জাফর আল মনসুর বিচার কার্যের সামনে এসে বসে থাকতেন এবং শুনতেন বিচার কার্যের কর্মকাণ্ড। কিন্তু এই বিচারকের একটা প্রধান গুণ ছিল, তিনি এই 20 বছরের মধ্যে কোনোদিন মোহাম্মদ বিন আব্দুর রহমান খলিফা তার এজলাসে আসার পর কোনোদিন তিনি খলিফার সম্মানে দাঁড়ান নাই। তিনি বিচার কার্যের সম্মানকে সবচেয়ে বেশি দিয়েছিলেন, প্রাধান্য দিয়েছিলেন। এরপরে জ্ঞান বিজ্ঞান। আমরা জানি আগে আলোচনা করেছি একটু করে, আব্বাসীয় সাম্রাজ্যের মধ্যে যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছিল, সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল খলিফা আল মামুনের সময় দারুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে। সেটার সূচনা করেছিলেন আবু জাফর আল মনসুর। তার আমলে জ্ঞান বিজ্ঞানের তিনি রাজ দরবারে সমাধান করতেন। অনেক মসজিদ, মক্তব, মাদ্রাসা তিনি স্থাপন করেছিলেন এবং অনুবাদ ব্যবস্থা প্রচলন করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের তিনি অর্থ দিয়ে সম্মান করে
বাগদাদ নগরীতে তিনি জ্ঞানীদের সমাবেশ করেছিলেন, যার কারণে তার আমলে জ্ঞানীদের সবচেয়ে বেশি সমাদর এবং সম্মান দিত এবং তিনি এই জ্ঞানীদের মাধ্যমে সাম্রাজ্যে জ্ঞানের সূচনা করেছিলেন। মাদ্রাসা, মক্তব, মসজিদের মাধ্যমে গুণীদের কদর। আমরা জানি যে সমাজে গুণীদের সম্মান করা হয় না, ওই সমাজে গুণীজন জন্মগ্রহণ করে না। এই হিসাবে খলিফা আল মনসুর বিভিন্ন দেশ থেকে জ্ঞানীদেরকে তিনি তার আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেও তার দরবারে অনুবাদের কার্যে নিয়োজিত ছিলেন, তাদেরকে তিনি সম্মান করেছিলেন। নতুন সভ্যতার অনুসরণ আমরা জানি আব্বাসীয় খেলাফতে ভারতীয়, গ্রিক, ইরানি অনেক সভ্যতা অনুপ্রবেশ ঘটেছিল। এই অনুপ্রবেশ ঘটার মাধ্যমে আব্বাসীয় সাম্রাজ্যে কি হয়েছিল, একটি নতুন সভ্যতা উন্মেষ ঘটেছিল। আব্বাসীয় সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুর। একটা প্রশ্ন আসে, এটা 10 নম্বরের মধ্যে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব আলোচনা করো। তখন প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে একটা এই কথাটা একটু লিখতে হয়। আমরা জানি আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা হচ্ছে আবুল আব্বাস আশ-সাফা। তিনি মৃত্যুবরণ করার পূর্বে আবু জাফর আল মনসুরকে কি করেছিলেন, উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এই প্রেক্ষিতে তিনি কি করেছিলেন, সিংহাসন আরোহণ করে তিনি সমগ্র সাম্রাজ্যকে প্রথমে বিদ্রোহ দমন করার চেষ্টা করেছিলেন। এই লক্ষ্যে তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন। শক্তিশালী সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তিনি কি করেছিলেন, সাম্রাজ্যের বিভিন্ন বিদ্রোহ দমন করেছিলেন। এই বিদ্রোহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুল্লাহ বিন আলীর বিদ্রোহ, আবু মুসলিম খোরাসানের বিদ্রোহ, সানবাদের বিদ্রোহ, রাওয়ান্দিয়ার বিদ্রোহ। অভ্যন্তরীণ সমস্ত বিদ্রোহ দমন করে তিনি রাজ্য বিস্তারের দিকেও মনোনিবেশ করেছিলেন এবং নিজ রাজ্যকে পুনরুদ্ধার করে তিনি সাম্রাজ্যের স্থায়িত্বকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য তিনি সুসংহত করে দিয়েছিলেন, যার কারণে তাকে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আমি আগে বলেছি আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে যেভাবে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমিরে মুআবিয়া হচ্ছে প্রতিষ্ঠাতা, আব্দুল মালিক হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা খলিফা হচ্ছে আবুল আব্বাস আশ-সাফা, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর। এইভাবে তিনি আব্বাসীয় সাম্রাজ্যকে একটি সুসংহত, একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। পরিশেষে আমরা প্রিয় ছাত্র ছাত্রীদেরকে এই কথা বলতে পারি যে আব্বাসীয় খেলাফতের যে কয়েকজন খলিফা ছিলেন যারা নিজের সুনাম অক্ষুণ্ণ রাখে সাম্রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে শাসক হিসেবে পরিণত হয়েছিলেন, তন্মধ্যে আব্বাসীয় খেলাফতের মধ্যে আবু জাফর আল মনসুর হচ্ছে অন্যতম। এবং এই আবু জাফর আল মনসুর তার এই সাম্রাজ্য যখন তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুসংহত করে গিয়েছিলেন, তার এই সাম্রাজ্য 1258 সাল পর্যন্ত গিয়েছিল, স্থায়ী হয়েছিল একমাত্র তার এই বিভিন্ন পদক্ষেপের কারণে। ভবিষ্যতে আমরা আব্বাসীয় খেলাফতের আরেকটা প্রশ্ন আলাপ করবো, হারুন রশিদ আমরা আলাপ করবো। এবং এই একাডেমি আমরা এই বললাম যে আব্বাসীয় কারা, এটা 1 নম্বরের প্রশ্ন। আব্বাসীদের পরিচয়, এটা 4 নম্বরের প্রশ্ন। আবু মুসলিম খোরাসানের সম্পর্কে আলোচনা করো, এটা 4 নম্বরের প্রশ্ন। রাওয়ান্দিয়াদের সম্পর্কে আলোচনা করো, এটা 4 নম্বরের প্রশ্ন। বাগদাদ নগরীর প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো, এটা 4 নম্বরের প্রশ্ন। আর 10 নম্বরের প্রশ্ন হচ্ছে আব্বাসীয় খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব আলোচনা করো। তখন আমরা সম্পূর্ণ যে আমার আলোচনা করব। আমি পরবর্তী ক্লাসে হারুন রশিদ, খলিফা হারুন রশিদ আলোচনা করব এবং এই প্রশ্নটা ভালো করে বোঝানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে বোঝার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করব।